আলাইকুম। আমি আনিকা প্ল্যাটফর্ম ও বাংলাদেশের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত সমাসের আরও একটি ক্লাসে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকের ক্লাসটিতে আমি দীর্ঘ সমাস এবং নিত্য সমাস সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসা যাক দীর্ঘ সমাসে। দীর্ঘ সমাস হতে হলে তাকে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্তটি হলো পূর্বপদ সংখ্যাবাচক। দ্বিগু দ্বি অর্থ দ্বিতীয়, দ্বিতীয় মানে দুই অর্থাৎ সংখ্যা। তাহলে দীর্ঘ সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক হবে। শুধুমাত্র পূর্বপদটি সংখ্যাবাচক হলেই যে সেটি দীর্ঘ সমাস হবে এমনটি নয়, তাকে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। দ্বিতীয় শর্তটি হলো পরপদের অর্থ প্রাধান্য পাবে। দ্বিগুতে দ্বিতীয় রয়েছে, দ্বিতীয় মানে হলো পরপদ অর্থাৎ দ্বিগু সমাস পরপদ প্রাধান্য সমাস। এবং তৃতীয় শর্তটি হলো সবকিছু মিলিয়ে তাকে সমাহার কিংবা মিলনার্থে বোঝাতে হবে। একটু খেয়াল করুন এই তিনটির মধ্যে কোনটি দ্বিগু সমাস তা আমরা একটু খুঁজে বের করি। দ্বিগু সমাসের প্রথমটি ছিল পূর্বপদ অবশ্যই সংখ্যাবাচক হবে। তাহলে চৌরাস্তা, চৌ মানে 4, পূর্বপদ সংখ্যাবাচক, তাহলে এটি দ্বিগু সমাস হতে পারে। চৌবাচ্চা, চৌ মানে 4, পূর্বপদ সংখ্যাবাচক, এটিও দ্বিগু সমাস হতে পারে। 19, 20, 19 তো সংখ্যা, তাহলে পূর্বপদ সংখ্যাবাচক, এটিও দ্বিগু সমাস হতে পারে। দ্বিতীয় শর্তটি হলো পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে রাস্তা মানে 4টি রাস্তার সমাহারকে বোঝাচ্ছে, পরপদ প্রাধান্য পেয়েছে, এটি তাহলে দ্বিগু সমাস হতে পারে। চৌবাচ্চা, এখানে কি 4টি বাচ্চার সমাহারকে বুঝিয়েছে? না, চৌবাচ্চা শব্দের অর্থ হলো ড্রাম, এখানে পরপদের অর্থ প্রাধান্য পায়নি, একটি ভিন্ন অর্থ প্রাধান্য পেয়েছে। যেহেতু পরপদের অর্থ প্রাধান্য পায়নি তাই এটি দ্বিগু সমাস হবে না। 19, 20, এখানে কি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে? এরা তো নিজেদের মধ্যে মারামারি করছে, তাহলে 19, 20 দ্বিগু সমাস হবে না, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে না। আর তৃতীয় শর্তটি হলো সমাহার। প্রথমটিতে তো দেখাই যাচ্ছে 4টি রাস্তা সমাহার বা মিলন বুঝিয়েছে, তাই 3টি শর্ত পূরণ করার জন্য চৌরাস্তা একটি দ্বিগু সমাসের উদাহরণ। দ্বিগু সমাসের সংজ্ঞাটি একটু দেখে নেওয়া যাক। পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ বসে সমাহার বা মিলন বোঝালে এবং পরবর্তী অর্থ প্রাধান্য থাকলে তাকে আমরা বলতে পারি দ্বিগু সমাস। যেমন কি পশুরি, 5 সেরের সমাহার, সের মানে হলো কেজি অর্থাৎ 5 কেজি সমাহারকে আমরা বলতে পারি পশুরি। নবরত্ন, 9 রত্নের সমাহার, নব মানে হলো 9, 9টি রত্নের সমাহারকে আমরা বলতে পারি নবরত্ন। চতুরঙ্গ, চতুর মানে হলো 4, 4টি অঙ্গের সমাহারকে আমরা বলতে পারি চতুরঙ্গ। পঞ্চবটী, পঞ্চবটের সমাহারকে আমরা বলতে পারি পঞ্চবটী। একইভাবে ত্রিভুবন, চৌরাস্তা, ষড়ঋতু, সপ্তাহ, 13 নতি, অষ্টধাতু, ত্রিমোহনী, ত্রিফলা, এই সবগুলোই দ্বিগু সমাসের উদাহরণ। দ্বিগু সমাসের সমস্ত পদটি সব সময় বিশেষ্য হয়। নবরত্ন একটি বিশেষ্য পদ। এখন নবরত্ন শব্দটি কোত্থেকে এসেছে তা একটু জানা যাক। নবরত্ন পরিভাষাটি ভারতের বিভিন্ন সম্রাটের দরবারে 9 জন অসামান্য জ্ঞানী মনীষীদের ক্ষেত্রে ব্যবহৃত হতো। তৃতীয় মোগল সম্রাট আকবরের দরবারে নবরত্নের মধ্যে একজন ছিলেন আমাদের বিখ্যাত তানসেন। এছাড়াও নবরত্ন সম্পর্কে জানতে চাইলে আপনারা নবরত্ন তেলটিও দেখতে পারেন। নবরত্ন তেলের মধ্যে রয়েছে 9টি উপাদান, তাই সেই তেলটির নাম হয়েছে নবরত্ন তেল। এতক্ষণ যা পড়িয়েছি তার উপর একটি ছোট্ট পরীক্ষা হয়ে যাক। আপনারা কি বলতে পারবেন দোনল এবং দোনলা এই দুটির মধ্যে কোনটি দ্বিগু সমাস? আবার জিজ্ঞেস করছি, দোনল এবং দোনলা
এই দুটি শব্দের মধ্যে কোনটি দ্বিগু সমাস? সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে লিখে তাড়াতাড়ি পাঠিয়ে দিন। এবার আসা যাক নিত্য সমাসে। আমি আমার প্রথম ক্লাসটিতে বলেছিলাম আমাদের প্রধান সমাসের পাশাপাশি কিছু অপ্রধান সমাসও রয়েছে। নিত্য সমাস একটি অপ্রধান সমাস। তাহলে চলুন নিত্য সমাস কি তা জেনে নিই। নিত্য সমাস হলো যে সমাস সব সময় সমাস থাকে। কথাটির অর্থ কি কিছু বুঝেছেন? আচ্ছা, আরেকটু সহজ করে বলে দিই, যে সমাসের জন্মই হয়েছে সমাস হয়ে। কথাটি শুনতে খুবই মজার লাগছে, তাই না? যে সমাসের জন্মই হয়েছে সমাস হয়ে। কিন্তু তার অর্থ কি কিছু বুঝতে পেরেছেন? এই কথাটির অর্থ বুঝতে হলে আমাদেরকে একটু প্রথম ক্লাসের পড়াগুলো মনে করতে হবে। প্রথম ক্লাসটিতে সমাসের সংজ্ঞা পড়ার সময় আমি বলেছিলাম বেশ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদ মিলিত হয়ে সমস্ত পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলেছিলাম সমাস। অর্থাৎ বেশ বাক্য থেকে সমস্ত পদ হয়, এই প্রক্রিয়াটি হলো সমাস। কিন্তু সমস্ত পদ ভেঙে কখনো বেশ বাক্য তৈরি করা যাবে না, কিংবা এই প্রক্রিয়াটিকে আমরা সমাস বলতে পারবো না। নিত্য সমাসটি এই সমাসের সংজ্ঞা থেকে একটু ব্যতিক্রম। অর্থাৎ নিত্য সমাসে বেশ বাক্য তৈরি করতে হয় না, তার সমস্ত পদটি বেশ বাক্যের কাজ করে দেয়। অর্থাৎ নিত্য সমাসে বেশ বাক্য তৈরি হয় না। অর্থাৎ সমস্ত পদ এবং বেশ বাক্যের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না। তাহলে আমরা নিত্য সমাসের সংজ্ঞাটি একটু দেখে নিই। যে সমাসের সমস্ত পদই বেশ বাক্যের কাজ করে আলাদাভাবে বেশ বাক্য তৈরি করতে হয় না, তাকে আমরা নিত্য সমাস বলতে পারি। যেমন 2 ও 90, 92। আমরা কখনো বলি না আমার কাছে 2 ও 90টি কলম আছে, আমরা সরাসরি বলি আমার কাছে 92টি কলম আছে। তাহলে 92 একটি নিত্য সমাসের উদাহরণ। এখন আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স শিখিয়ে দিব যেটি ব্যবহার করে আপনারা খুব সহজেই নিত্য সমাসটি চিনে নিতে পারবেন। সেই ট্রিক্সটি হলো, সমস্ত পদে যদি অন্তর কিংবা মাত্র শব্দটি লুকানো থাকে তাহলে আমরা ধরে নিব সেই সমাসটি একটি নিত্য সমাসের উদাহরণ। এখন নিত্য সমাস তো চিনা গেল, কিন্তু প্রশ্ন হলো আমরা বেশ বাক্য কিভাবে তৈরি করব? সমস্ত পদে যদি অন্তর থাকে সেটিকে পরিবর্তন করে আমরা লিখব অন্য। সমস্ত পদে যদি মাত্র থাকে সেটিকে পরিবর্তন করে আমরা লিখব কেবল। একটু উদাহরণ দিয়ে দেখা যাক। সমস্ত পদে রয়েছে গ্রামান্তর, সমস্ত পদের পরবর্তীতে রয়েছে অন্তর, তাহলে অন্তর পরিবর্তিত হয়ে যাবে অন্য। অন্যকে তখন আমরা পূর্ব পদে নিয়ে আসবো অন্য, আর সমস্ত পদের পূর্ব পদটি রয়ে গেল গ্রাম, সেটিকে আমরা বেশ বাক্যের পরপদে বসিয়ে দিব, হয়ে গেল অন্য গ্রাম। গ্রামান্তর পরিবর্তন হয়ে গেল অন্য গ্রাম। একইভাবে দেখা মাত্রতে সমস্ত পদের পরবর্তীতে রয়েছে মাত্র, মাত্রকে পরিবর্তন করে আমরা লিখব কেবল, সেটি বেশ বাক্যের পূর্বপদ হয়ে যাবে। আর সমস্ত পদের পূর্বপদটি রয়ে গেল দেখা, তাহলে সেটি বেশ বাক্যের পরপদে পরিণত হবে। দেখা মাত্র হয়ে গেল কেবল দেখা। একইভাবে দর্শন মাত্র হয়ে যাবে কেবল দর্শন, দেশান্তর হয়ে যাবে অন্য দেশ, জলমাত্র হয়ে যাবে কেবল জল, বাক্যান্তর হয়ে যাবে অন্য বাক্য, দ্বীপান্তর হয়ে যাবে অন্য দ্বীপ, চড়া মাত্র হয়ে যাবে কেবল চড়া। তাহলে আমরা খুব সহজেই নিত্য সমাসটি চিনে নিলাম। নিত্য সমাসে অনেক সময় টি শব্দটিও লুকিয়ে থাকতে পারে, যেমন মানুষটি। যখন টি শব্দটি লুকিয়ে থাকবে সেই টিকে পরিবর্তন করে আমরা লিখতে পারি একটি। তাহলে মানুষটি হয়ে গেল একটি মানুষ। আর একটু খেয়াল করুন তো,
আমরা কথা বলার সময় অনেক সময় বলে ফেলি কেবলমাত্র তাকে দেখলাম, কেবলমাত্র তোমার কথা শুনলাম, কেবলমাত্র আমি আমার পাঠদান শেষ করলাম। এই কেবলমাত্র একসাথে বলা এটি কি সঠিক? না, এটি একদমই সঠিক নয়। যাহাই কেবল তাহাই মাত্র, তাহলে আমরা কেবলমাত্র কখনো একসাথে ব্যবহার করব না। হয় আমরা বলবো কেবল তাকে দেখলাম, না হয় আমরা বলবো মাত্র তাকে দেখলাম। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।